কুমিল্লা শিক্ষা বোর্ডের 8টি কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী। শিক্ষার মান নিয়ে প্রশ্ন সুশীল সমাজের। আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে রণক্ষেত্র ফরিদপুরের ভাঙা। পুলিশ, সাংবাদিক সহ আহত অর্ধশতাধিক। প্রথমবার হাওড়ে চলছে মাছ ধরায় 1 মাসের নিষেধাজ্ঞা। প্রণোদনা না থাকায় জেলেদের মানবেতর জীবন। হাওড়ে মাছ মারন যায় না, আমরা কিছু দেয় না, কিনু না সরকারে। আমরা বউ বাচ্চা পালতে পারি না, মা বাবার অ্যাকাউন্ট দিতে পারি না, অনেক কষ্টে দিন যাইতেছে। আমন্ত্রণ দেশ 24 আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার 8টি কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী। এতে প্রশ্ন উঠেছে এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান নিয়ে। শিক্ষাবিদরা বলছেন, অস্তিত্ব সংকটে থাকা নাম সর্বস্ব এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে নিতে হবে ব্যবস্থা। আর বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বাস বোর্ড কর্তৃপক্ষের। কুমিল্লার ব্রাহ্মণপাড়া ষাটশালা স্কুল অ্যান্ড কলেজ। স্কুল শাখা ভালোভাবে চললেও শিক্ষার্থীর অভাবে কলেজ পাঠদান কার্যক্রম টিকিয়ে রাখতে কর্তৃপক্ষের হিমশিম অবস্থা। এ বছর 10 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও নির্বাচনী পরীক্ষায় কোনো শিক্ষার্থী উত্তীর্ণ না হওয়ায় এইচএসসিতে অংশ নিতে পারছে না কেউ। একটু বড় হলে চায় বাহিরের প্রতিষ্ঠানে যাওয়ার জন্য, আর কিছু বাচ্চা আছে বিবাহের উপযুক্ত হলে বিবাহ দিয়ে দেয়, আর কিছু আছে কর্মী জীবনে ফিরে যায়। একই চিত্র বরুড়া উপজেলার বেগম জহুরা মহিলা কলেজেরও। প্রতিষ্ঠার 26 বছর পর প্রথমবারের মতো এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না কেউই। কাগজে কলমে শিক্ষক শিক্ষার্থী থাকলেও বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে প্রতিষ্ঠানটি। সঠিকভাবে ক্লাস টাস হয় না, নিয়মিত স্টুডেন্ট আসে না। আমি শিক্ষকও দেখি না, শুধু দেখি দপ্তরে আসে, মাঝে মাঝে গেট টেট খোলে। আমরা শিক্ষক কর্মচারীরা কোনো বেতন ভাতা আমরা পাই না, ঠিক আছে। যার ধরনের শিক্ষকরাও আসে না, কর্মচারীরাও মানে যায় না, এই অবস্থা। কুমিল্লা শিক্ষা বোর্ডের তথ্য বলছে, এই বছর ব্রাহ্মণবাড়িয়ায় 4টি, কুমিল্লায় 3টি এবং ফেনীর 1টি সহ 8টি কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষা বোর্ডের নজরদারির অভাব, পরিকল্পনাহীনভাবে কম দূরত্বে একাধিক নতুন কলেজ, প্রতিষ্ঠানের উদাসীনতার কারণেই অস্তিত্ব সংকটে পড়েছে অনেক প্রতিষ্ঠান। মানসম্মত শিক্ষক নিয়োগ দেওয়া হয় না প্রতিষ্ঠানগুলোতে, যে কারণে শিক্ষার মানটা রক্ষা হয় না। আর স্কুল থেকে এসএসসি পাশ করে একই প্রতিষ্ঠানের ছাত্ররা এসএসসিতে পড়তে চায় না, তারা কলেজমুখী হতে চায়। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এগুলিকে স্থগিত রাখা উচিত এবং তাদের শিক্ষকদের অন্যত্র সরিয়ে নিয়ে ব্যবস্থা করা উচিত। এইচএসসি পরীক্ষার্থীহীন প্রতিষ্ঠানগুলোর বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক। আর তদন্ত শেষে ব্যবস্থার আশ্বাস বোর্ড চেয়ারম্যানের। তাদের এই বিষয়টার আমরা একটা নিব, জবাবদিহিতা নিব, যে কেন ছাত্র থাকলো না বা এগুলো বোর্ডকে আপনারা পূর্বে কেন অবহিত করলেন না। তাদের সাথে প্রথমে কথা বলবো, কথা বলে আমি যদি প্রয়োজন মনে করি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। আগামী 2 জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেবে 95,702 জন শিক্ষার্থী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে। সিলেটে মত বিনিময় সভায় এমন হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এ সময় শিক্ষকদের রাজনীতি সহ সবকিছুর ঊর্ধ্বে থেকে পরীক্ষার খাতা মূল্যায়নের পাশাপাশি সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান মন্ত্রী। আমি কি জানি না গত 17 বছর জয় বাংলা স্লোগান বলে দিয়েছে বোর্ডে, সেই ছবি কি আমার কাছে নেই? তারা এখন আবার নব্য বিএনপি হয়ে আবার নব্য ভাবে আমরা জাতীয়তাবাদী কি অ্যাসোসিয়েশন করি, যা ইচ্ছা তাই করে, আমার কোনো অসুবিধা নেই, কাজটা চাই। বোর্ডের পরীক্ষা ঠিক মতো হবে, খাতা দেখা ঠিক মতো হতে হবে এবং বোর্ড সুপারভিশন করতে হবে। ফরিদপুরের ভাঙায় 10 গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে পুলিশ, সাংবাদিক সহ অর্ধশতাধিক। সকালে হামিরদী ও মানিকদা ইউনিয়নে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, ফরিদপুর ভাঙা বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ড দখল নিয়ে সুলতান ও শিরুমুল্লার দ্বন্দ্ব চলছিল। এর জেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষের সমর্থকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। 3 ঘণ্টা পর সংঘর্ষ থামলেও পরিস্থিতি এখনো থমথমে।
এ ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়লে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। উভয় পক্ষকে শান্ত করেছি, কিন্তু পরবর্তীতে দেখা গেল আজকে খুব ভোরবেলা একটি পক্ষ এখানে উঠে গিয়েছে রাস্তায়, আর একটি পক্ষ অনেক পরে এসেছে। কিন্তু তারপরেও এই গণ্ডগোল, এই অবস্থায় থাকার পরও ঢিলাঢিলি অনেক কিছু হচ্ছে। পুলিশ প্রশাসন যথেষ্ট ভূমিকা নিয়েছেন। আমরা সবার সাথে দুই পক্ষের সাথে কথা বলেছি যে আপনারা যদি এরকম করেন তাহলে এলাকার পরিস্থিতি খারাপ হবে, অনেকগুলো গাড়ি বন্ধ হয়ে আছে। তো যাক, তারা শেষ পর্যন্ত তারা কথা দিয়েছে তারা ঝামেলা করবে না। অলরেডি দুই পক্ষ দুদিকে চলে গিয়েছে। গাইবান্ধায় আবারও বাড়ছে তিস্তার পানি, সেই সাথে বাড়ছে যমুনা, ঘাঘট ও ব্রহ্মপুত্রের পানিও। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত 24 ঘন্টায় 7 সেন্টিমিটার বেড়েছে তিস্তার পানি, যদিও বিপদসীমার নিচে রয়েছে। এদিকে যমুনা, ঘাঘট ও ব্রহ্মপুত্রের পানি বাড়ায় সুন্দরগঞ্জ সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চল সহ বেশ কিছু এলাকা ডুবে গেছে, তলিয়েছে কয়েকশো হেক্টর জমির ফসল। এর সাথে কয়েকটি স্থানে তীব্র হচ্ছে নদী ভাঙন। কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি স্থিতিশীল রয়েছে, কিন্তু ভাঙন ঝুঁকি বেড়েছে কয়েক স্থানে। হুমকিতে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা। আমরা লালমনিরহাটের পরিস্থিতি নিয়ে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। আমরা পানি বৃদ্ধির খবর বলছিলাম, কি অবস্থা লালমনিরহাটে? নদী ভাঙন দেখা গিয়েছে কিনা সেখানে জানাবেন। সারিকা, তিস্তার পানি কিন্তু গত এক সপ্তাহ থেকে ওঠানামা করছিল। আজকেও কিন্তু তিস্তার পানি এখনো বিপদসীমার নিচে। গতকাল যদিও বা এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে, পাউবো এবং বন্যার সতর্কীকরণ কিন্তু তারা বলছিল যে এই সপ্তাহে পানি ওঠানামা করবে, উজানের ঢল আসতে পারে, ভারী বৃষ্টিপাত হতে পারে, তখন কিন্তু বন্যার স্বল্পমাত্রা বন্যা দেখা দিতে পারে। আমরা গত কয়েকদিন থেকে জানাচ্ছিলাম। এখন কিন্তু পানি একদম নদীর পেটে ভরপুর, যদিও বা নদীর বিভিন্ন চরাঞ্চল জেগে আছে। পানি এখনো বিপদসীমার নিচে, ডালিয়া পয়েন্টে 12 সেন্টিমিটার নিচে। আর পাশাপাশি যে লোকালয়গুলো রয়েছে, পাশাপাশি নিম্নাঞ্চল, চরাঞ্চল গুলো রয়েছে, এগুলোতে কিন্তু পানি রয়েছে। নিম্নাঞ্চলের কিছু কিছু জায়গায় পানি রয়েছে যেগুলো আসলে একবারে নদীর পেট বরাবর জায়গা, সেগুলো। এর বাইরে প্লাবিত হওয়ার খোঁজ কিন্তু আমরা তথ্য পাইনি। আমরা নদী পাড়ে বেশ কিছুক্ষণ থেকে ঘুরছিলাম, এরকম কোনো তথ্য পাইনি। এবং পুরো পানিটাই কিন্তু নদীর যেহেতু বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, তিস্তা বিশাল এলাকা জুড়ে 5টি উপজেলা জুড়ে বিস্তৃত, যখন আসলে উজাল থেকে ঢল আসে এবং ভারী বৃষ্টিপাত হয়, পানিগুলো কিন্তু চরাঞ্চলে আগে ছেয়ে যায়। তারপরে যখন আরো বেশি ভারী বর্ষণ বা উজান থেকে ঢল আসে, তখন কিন্তু এই পানিগুলো লোকালে আস্তে আস্তে প্রবেশ করে। এখন লোকালে পানি আসলে প্রবেশের এখন পর্যন্ত তো সর্বশেষ কোনো তথ্য নেই, হয়তো বা আবারও পানি বেশি ঢল আসলে তখন বাড়তে পারে। এবং তিস্তার চরাঞ্চল, যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, সেগুলোতে কিন্তু মৌসুমী আবাদ নেই, যার কারণে ফসলের সংখ্যাও কম। কিছু কিছু জায়গায় আসলে বীজতলা, উজানের এলাকায় ডুবে থাকার খবর পাওয়া যাচ্ছে। তবে সব মিলিয়ে তিস্তাবারবাসী আসলে বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা। এই বর্ষাকাল আসলে তাদের ভাঙ্গন, বন্যা, খেলা কিন্তু থাকবেই। তারা আসলে স্থায়ী মুক্তি চান। বর্তমান সরকার যেহেতু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই দাবি কিন্তু বারবার স্থানীয়রা তুলছেন। সব মিলিয়ে এই ছিল লালমনিরহাটের তিস্তা নদী পাড় থেকে সবশেষ তথ্য। সারিকা। বকুল, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট থেকে পানি বৃদ্ধির খবর জানছিলাম। মাছের প্রজনন বাড়াতে 29 মে থেকে 28 জুন পর্যন্ত হাওরে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সাগর নদীর পর হাওরে এমন আদেশ এবারই প্রথম। কিন্তু এই সময়ে জেলেদের জন্য কোনো প্রণোদনা না থাকায় কোথাও কোথাও নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা। হাওরের কিনারায় নৌকা আছে, আছে জালও, কিন্তু অনুমতি নেই মাছ ধরার। মা মাছ রক্ষায় বছরের একটা নির্দিষ্ট সময়ে নিষেধাজ্ঞা থাকে সাগর নদীতে। তবে নেত্রকোনায় হাওরে এমন ঘটনা এবারই প্রথম। বৃষ্টি, পাহাড়ি ঢলে ফসলের ক্ষতিতে মাছ শিকারেই ভরসা জেলেদের, কিন্তু তাতেও বারণ থাকায় অনেকটা কর্মহীন সময় কাটছে তাদের। আমাদের মতো অনেকে আছে এখানে মাছ ধরে, জীবিকা নির্বাহ একমাত্র উৎস হচ্ছে মাছ ধরা। আমরা বউ বাচ্চা পালতে পারি না, মা বাবার খাওয়ান দিতে পারি না, অনেক কষ্টে দিন যাইতেছে। কিস্তি আছে, কিস্তি দিতে পারি না। ফুলা ভাঙলে আমরা কি খাইবাম? হাওরে মাছ মারন যায় না, আমরা কিছু দেয় না, কিনো না সরকারে। এদিকে মৌলভীবাজারে অভিযানেও থামছে না মাছ ধরা। জেলেরা বলছেন প্রণোদনা না থাকায় এ কাজ করতে বাধ্য হচ্ছেন তারা। এখন পানি উঠছে, আমরা পারি করে পারি, রাস্তাঘাটে পানি,
তখন যদি তাই আমরা বন্ধ দেই তাহলে আমরা কোন ব্যবসাটা করি আমরা খাই? এখন সরকার থেকে কোনো অনুদানও নাই, কিছুও নাই, আমরা কেমনে বন্ধ হইমু? বন্ধ হইলে তো আমরা ফেটো ভাতর বান্ধা লাগবো। ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর জন্য আর্থিক বা খাদ্য সহায়তা বরাদ্দ না থাকার কথা জানালেন খোদ মৎস্য কর্মকর্তারা। হাওর অঞ্চলে এই বর্ষাকালে মাছগুলো ডিম পাড়ে, ডিম ছাড়ে এবং পোনা উৎপাদন হয়। তো মাছের প্রজনন নিশ্চিত করতে এবং এই ছোট মাছগুলোকে বড় হওয়ার সুযোগ করে দেওয়ার জন্যই মূলত এই উদ্যোগটা নেওয়া হয়েছে। তো আমরা হাওরে এই বছরই প্রথম, আমার বিশ্বাস যে মানুষজন বুঝতে পেরেছে এবং আমরা আগামী বছর থেকে হয়তো আমাদের সফলতার হার আরও বাড়বে। মাছের প্রজনন বাড়াতে 29 মে থেকে 28 জুন পর্যন্ত 7টি জেলার হাওরে মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। মাফতুহা মিলি, চ্যানেল 24। সাগরে গোসলে নেমে নিখোঁজের 21 ঘন্টা পর কক্সবাজারে উদ্ধার হয়েছে তরুণ সায়েমের মরদেহ। সকালে ইনানী রেজুখাল থেকে তার মরদেহটি উদ্ধার করে কোস্টগার্ড, পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গতকাল ইনানী জেটিঘাটের পাশে বন্ধুদের সাথে সৈকতে নামেন সায়েম, এক পর্যায়ে পানিতে ভেসে যান। এরপর বিভিন্ন সংস্থার লোকজন তল্লাশি চালালেও সন্ধান মেলেনি। সায়েমের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকায়। চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা প্রদানের সব উদ্যোগ বন্ধ না করলে আবারও কঠোর আন্দোলনে যাবার ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি। সকালে সংবাদ সম্মেলনে কমিটির নেতারা বলেন, এনসিটি পরিচালনার ভার বিদেশিদের হাতে দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থ পরিপন্থী, কেননা এটি দেশীয় অপারেটর দিয়ে লাভজনক, পাশাপাশি এখানে নতুন করে বিনিয়োগের সুযোগও কম। তাই চালু টার্মিনাল না দিয়ে নতুন বিনিয়োগের সুযোগ আছে এমন প্রকল্প বিদেশিদের দেওয়ার দাবি তাদের। এ সময় এনসিটি ও সিসিটি ইজারা বন্ধ সহ 5 দফা দাবি দিয়েছে বন্দর রক্ষা কমিটি। আগামী 1 জুলাই এ নিয়ে সমাবেশ ও মানববন্ধনের ডাক দেন তারা। লাভজনক প্রতিষ্ঠান কেন বন্দর এইটা বিদেশিদের দিতে হবে? আমাদের ঘামে শ্রমে রক্তে গড়ে ওঠা বন্দর কেন বিদেশে দেবে, এটা আমাদের প্রশ্ন। বিশেষ করে গণতান্ত্রিক সরকারকে ব্যাঘাতে ফেলার জন্য ডিপিওয়ার্ল্ডের এই চুক্তিকে আগে নিয়ে যাচ্ছেন। এই গত 1 সপ্তাহ পুরো ঢাকাতে মিটিং চলছে, নেগোসিয়েশন কমিটির মিটিং, এবং আরেকটা সাপোর্ট কমিটি করে দিয়েছেন যে এইটা হস্তান্তর কীভাবে করবেন। ইতিমধ্যে ডিপিওয়ার্ল্ডের কিছু কিছু কর্মকর্তা বন্দরে অবস্থান করছেন। আমরা বিশ্বাস করি বিএনপি সবসময় জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি করেছে। তাই জনগণের প্রত্যাশা ছিল জাতীয় সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগ থেকে সরকার বিরত থাকবে। এটা আমাদের জনগণের প্রত্যাশা এবং আমি এটা দাবিও বলবো, জনগণের পক্ষ থেকে এটা আমাদের দাবিও। কিন্তু বর্তমানে তৎপরতা সেই প্রত্যাশার সাথে সাংঘর্ষিক। চীনের অর্থনৈতিক করিডোর করার প্রস্তাবটি বাস্তবায়ন হলে তার কেন্দ্রবিন্দু হবে মূলত কক্সবাজার বান্দরবান সীমান্ত। তাই স্থানীয়ভাবেও প্রস্তাবটিকে বড় গেম চেঞ্জার হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই করিডোরের মাধ্যমে খুলতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসনের জট। তবে এটি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ মিয়ানমারের রাখাইনে চলমান অস্থিতিশীলতা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির দেওয়া অর্থনৈতিক করিডোরের প্রস্তাবটি বাস্তবায়িত হলে তার কেন্দ্রবিন্দু হবে কক্সবাজার বান্দরবান সীমান্ত। কেননা চীন থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হবার এটিই সহজ পথ। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এই করিডোর হলে বাংলাদেশের সামনে বাণিজ্যিক সম্ভাবনার বড় দুয়ার খুলে যাবে। কেননা এতে শুধু আমদানিকারক হিসেবে নয়, এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক হাবে পরিণত হবে বাংলাদেশ। পাল্টে দেবে স্থানীয় অর্থনীতিও। এখানে ইনভেস্টমেন্টটা হয়তো আমাদের বাড়বে এবং কর্মসংস্থান হবে এবং প্রযুক্তিগত দিক দিয়ে যখন বর্তমানে যেটা আমরা গ্রিন এনার্জির কথা বলছি, সেই বিবেচনা এখানে একটা বড় ধরনের ইনভেস্ট হতে পারে। অপরদিকে আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্টের আমরা কথা বলে থাকি, সেটা এখন সমুদ্রপথে কিংবা আকাশপথে অনেক কস্টলি। এটা যদি হয়ে থাকে ওভারল্যান্ড কানেক্টিভিটি, এটার একটা ভালো একটা ইতিবাচক দিক আমরা পাবো। করিডোরের ট্রানজিট দেশ মিয়ানমার এখন তীব্র গৃহযুদ্ধে জর্জরিত। রাখাইন সহ অধিকাংশ সীমান্ত এলাকা জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর রণক্ষেত্র। এই অস্থিরতার মধ্যে বিশাল অবকাঠামো নির্মাণ ও এর নিরাপত্তা নিশ্চিতই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। এটা দুভাবে বিভক্ত হয়ে আসবে। এটার কারণ হচ্ছে যে চীনের একটা নীতি আছে। চীন সব ডিমকে
এক খাঁচায় রাখবে এই ফর্মুলাটা বিশ্বাস করে না। এই জন্য এরা ডাইভার্সিফাই করবে এবং এটার কারণে এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হবে। কারণ চীন যে রাজ্যটা, যেটা রাখাইনের উত্তরে, এটা কিন্তু আলাদা একটা গোষ্ঠী নিয়ন্ত্রণ করে। আরাকান কেন্দ্রিক চিন্তা করি যুক্তরাষ্ট্র, আরাকান আর্মি, তাদের দ্বারা ভূরাজনৈতিক অনেকগুলা ক্রাইসিস তৈরি হতে পারে। এটার রেজাল্টটা প্রত্যক্ষভাবে না আসে, পরোক্ষভাবে আসতে পারে। তবে এই করিডোরকে রোহিঙ্গা সংকট সমাধানের সুযোগ হিসেবেও দেখছেন কেউ কেউ। তাদের মতে করিডোরের স্বার্থেই মিয়ানমারের সংঘাতপূর্ণ অঞ্চলে স্থিতিশীলতা ফেরাবে চীন, ফলে রোহিঙ্গা ইস্যুতে খুলতে পারে প্রত্যাবাসনের জট। এই কানেক্টিভিটি কিংবা করিডোরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে বাইলেটারাল রিলেশনশিপ উন্নত হচ্ছে কিনা, রাখাইনে বাংলাদেশের জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে কিনা, কিংবা রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের কার্যকর ভূমিকা সে অধিকতর কার্যকর হচ্ছে কিনা। এর আগে চীনের সাথে যুক্ত হতে ঘুমদুম পর্যন্ত সড়ক নির্মাণ শেষ করে রেখেছিল বাংলাদেশ, কিন্তু মিয়ানমারের অনীহায় এগুয়নি বাকি কাজ। একই সাথে রেল যোগাযোগে যুক্ত হবার কথা থাকলেও সেটিও থেমে গেছে কক্সবাজার শহরে। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। সাথে থাকুন।